হ্যালো এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট আইকিউ। আজকে আমরা সোশ্যাল স্টাডিজের অ্যাকচুয়ালি এখানে লেখা 1 কিন্তু আমাদের 4 ক্লাস নাম্বার 4। তোমরা জানো এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে সোশ্যাল স্টাডিজের উপর, আর অন্যান্য টিচাররা ক্লাস নিচ্ছে। তো আমি সঞ্জয় স্যার আবার তোমাদের আজকে সোশ্যাল স্টাডিজের উপর আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা ইকোনমিক্সের সেকেন্ড ক্লাস বলতে পারো, এবং সোশ্যাল স্টাডিজের উপর 4th ক্লাস এটা। এছাড়াও আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিরা বিভিন্ন ক্লাস দিচ্ছে, এবং আমাদের ক্লাসের পিডিএফ নোট, বিশেষ করে পিডিএফ নোটসগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। শুধু নোটস পেলে হবে না, ক্লাস করতে হবে, এবং তার জন্য ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের এই গ্রুপগুলোতেও জয়েন থাকতে হবে। এখানে তোমরা কিভাবে কমপ্লিট প্র্যাকটিস সেট পাবে, মক টেস্ট পাবে, ঠিক আছে, পাবে ডেইলি টেস্ট, টপিক ওয়াইজ প্র্যাকটিস কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। টার্গেট যদি থাকে তোমাদের সিটেড বা আপার প্রাইমারি টেট, তাহলে তোমরা সঠিক জায়গায় ক্লাস করছো। এখানে প্রত্যেক ফ্যাকাল্টি তাদের পূর্ণ সহযোগিতা তোমাদের সাথে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ফ্যাকাল্টিরা এখানে রয়েছে। 2026কে মূলত টেট এবং সিটেটকে টার্গেট করে আমাদের পুরো ফ্যাকাল্টি এখানে রয়েছে তোমাদের ক্লাস দেওয়ার জন্য। তো এখানে আরও একটা বিষয় রয়েছে, যেখানে প্রতিটা ফ্যাকাল্টি কী দেবে, চ্যাপ্টার ওয়াইজ, একটু আগে আমি বললাম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, অল ক্লাস হবে সব রেকর্ডেড, এবং অল পিডিএফ নোটস পাবে তোমরা, ক্লাসের পিডিএফগুলো পাবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ডেলি মক টেস্ট, ফুল মক টেস্ট, ক্লাস হোমওয়ার্ক থাকছে। যেমন প্রতিদিনই আমি 5টা করে হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা কমেন্ট সেকশনে তার অ্যান্সার অবশ্যই দেবে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য। মূলত দেখো, তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাদের এই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। প্রাইমারি, আপার প্রাইমারি, স্টেট সিটেটের জন্য আমাদের যেসব ফ্যাকাল্টিরা এখানে মূলত রয়েছে, ফার্স্ট বলে রাখি, তৌসিফ স্যার, যিনি সায়েন্সের উপর তোমাদেরকে ক্লাস নেবেন। আচ্ছা, তারপরে এখানে কি দেখছি আমরা দেখছি সিডিপির জন্য লক্ষ্মী ম্যাম রয়েছেন, যিনি তোমাদের সিডিপির ক্লাস নেবেন। আর এনাকে তোমরা চিনতে পারো কিনা আমি জানি না, তবুও বলে রাখি, সঞ্জয় স্যার আমি, অর্থাৎ তোমাদের সোশ্যাল স্টাডিজের উপর সম্পূর্ণ ক্লাস নেব আজকেও, যেটা রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে ইংলিশ ম্যাডাম, তিনি ইংলিশের উপর ক্লাস নেবেন। রয়েছেন বিশ্বজিৎ স্যার, যিনি বাংলায় খুব অসাধারণ ক্লাস দিচ্ছেন, তোমরা আগেও এনার ক্লাস করেছো, ঠিক আছে। তো এই হচ্ছিল আমাদের পুরো ফ্যাকাল্টি টিম, যারা তোমাদের সাথে একসাথে ক্লাস করতে চায়, এবং অবশ্যই তোমাদের সাথে একসাথে শেখাতে চায়, শিখতে চায়, এবং তোমরা সঠিক জায়গায় ক্লাস করছো। তো আজকে আমাদের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ প্ল্যানিং কমিশন, যাদের নিয়ে আমাদের মূলত আজকের ক্লাস। নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন এবং ভারতের পরিকল্পনা। তোমরা জানো যে এই নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন গঠন হওয়ার পর থেকে এই পর্যন্ত 2017 সাল পর্যন্ত এর প্ল্যানিং কমিশনের কাজ ছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি নীতি আয়োগ সেই জায়গাটাকে রিপ্লেস করে। তো আজকে নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন সম্পূর্ণ নিয়ে এখানে আলোচনা, এবং ভারতের বিভিন্ন পরিকল্পনা যদি সম্ভব হয় তার উপরে টোটাল 51 কোশ্চেন রয়েছে আমাদের এখানে। এবং আমরা কি দেখছি এখানে 45 কোশ্চেন আমরা আজকে এখানে সলভ করবো। বাদ বাকি 6টা বা 5টা কোশ্চেন আমাদের কি থাকবে, অ্যাজ হোমওয়ার্ক আমাদের দেওয়া থাকবে। তোমরা অবশ্যই প্রতিটা কোশ্চেন ভালোভাবে মন দিয়ে করবে, এবং কি করবে তার সাথে তোমরা কি করবে, তার অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে অবশ্যই দেবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে আমাদেরকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা সেই ক্লাসগুলো অবশ্যই করিয়ে দেবো সেই জায়গাতে। তো শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য। সেট নাম্বার 2, সোশ্যাল স্টাডিজের সেট নাম্বার 2, কিন্তু আমাদের ক্লাস যদি বলা হয় তাহলে এটা সোশ্যাল স্টাডিজের 4th ক্লাস। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? একটু আগেই আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তোমাদের কাছে তো অ্যান্সারটা রয়েছে। পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? তোমরা যারা কোশ্চেন করছো একটু পজ করে নেওয়া দরকার হলে, বা কোনো ডাউট থাকলে তো অবশ্যই আমাকে জানাবে। তো 1950 সালে এই পরিকল্পনা কমিশন গঠন করা হয়, ঠিক আছে। যার চেয়ারম্যান কে ছিল? তো ফার্স্ট চেয়ারম্যান, তোমাদের মাথায় রাখতে হবে, ফার্স্ট চেয়ারম্যান জওহরলাল নেহরু। সবসময় এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান সবসময় পিএমই হয়। হ্যাঁ, আমরা নীতি আয়োগ যদি দেখি, নীতি আয়োগের ক্ষেত্রেও পিএম, ঠিক আছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো পরিকল্পনা কমিশনের ফার্স্ট চেয়ারম্যান অলওয়েজ হচ্ছে জওহরলাল নেহরু। অনেকবার পরীক্ষা দেয়, কবে গঠিত হয়েছিল স্যার? 1950 সালে। তো এটা মনে রাখার খুব বেশি প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। 1950 সালে মূলত এর কাজ কি ছিল স্যার? এই পরিকল্পনা কমিশনের মূলত কাজ ছিল স্যার 5 ইয়ার্স প্ল্যানকে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, আমাদের 5ম বার্ষিকী পরিকল্পনা, তার জন্য অর্থ বরাদ্দ করা,
তারপরে এর যে কাজগুলো কী ছিল এগুলো সবগুলো আমরা পড়বো। 2015 সালে একে রিপ্লেস করে আসে হচ্ছে নীতি আয়োগ। হ্যাঁ, নীতি আয়োগ চলে আসে 2015 সালে, ঠিক আছে। কিন্তু এর কার্যকারিতা কিন্তু প্ল্যানিং কমিশনের কার্যকারিতা কিন্তু চলে হচ্ছে 2017 সাল পর্যন্ত। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, ছোটো ছোটো জিনিস আমরা ক্লাস করতে করতে এগুলোকে বুঝে নেবো আস্তে আস্তে। নেক্সট, পরিকল্পনা কমিশনের ফার্স্ট চেয়ারম্যান, একটু আগেই তোমাদের বললাম পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন আমরা যদি দেখি বা যদি নীতি আয়োগকে দেখি, তাহলে এর দুজনেরই সব সময়ের জন্য চেয়ারম্যান হবে পিএম বা প্রাইম মিনিস্টার। হ্যাঁ, প্রাইম মিনিস্টার অলওয়েজ হবে। তাহলে এখানে কি আছে অপশানে দেখি, মহাত্মা গান্ধী একদমই না, জওয়াহরলাল নেহরু অলওয়েজ জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল এরা নয়। তাহলে অ্যান্সার কি হবে, জওয়াহরলাল নেহরু। যারা যারা ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে অবশ্যই জানাবে পিন কমেন্টে, কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার কত হলো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা, আইনগত সংস্থা, অসাংবিধানিক সংস্থা নাকি বিচারক? পরিকল্পনা কমিশন মূলত কি কাজ করে? কমিশন কোন ধরনের সংস্থা বলতে এখানে বোঝানো হয়েছে কি ধরনের কাজ করে। তো তোমরা তোমাদের অ্যান্সার দেবে। দেখো, এর সম্পর্কে কিন্তু সংবিধানে কোনোভাবে বলা নেই, তার মানে সাংবিধানিক বা আইনগত সংস্থা হতেই পারে না। এর সঙ্গে বিচার বিভাগীয় কোনো সমস্যা নেই। এরা অনুরোধ করতে পারে কোনো অর্থ বরাদ্দের ক্ষেত্রে, যেমন 5 ইয়ার্স প্ল্যান বললাম আমি। তো এটি একটি অসাংবিধানিক সংস্থা। অসাংবিধানিক মানে সংবিধান থেকে বাদ দিয়ে এমনটা নয়, সংবিধানে যার কথা বলা নেই, ঠিক আছে। চলো নেক্সট দেখো, আমাদের নেক্সট কোশ্চেন আসছে তোমাদের জন্য। পরিকল্পনা কমিশন কে বিলুপ্ত করে? কার দ্বারা এই পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয়? পরের কোশ্চেন তোমাদের জন্য। দেখো, পরিকল্পনা কমিশন বিলুপ্ত করেন বলতে এখানটায় পরিকল্পনা কমিশনের লাস্ট চেয়ারম্যান, হ্যাঁ, লাস্ট যে চেয়ারম্যান থাকবেন তার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ তার হাত ধরে যে নীতি আয়োগ চলে আসলো, তাহলে পরিকল্পনা কমিশনের ফার্স্ট চেয়ারম্যান আমরা যেমন পেয়েছি জওহরলাল নেহরু, তেমনি লাস্ট চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। তো তার অবস্থায় এই পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে চলে আসে কোথায় স্যার? নীতি আয়োগে। তো নীতি আয়োগ চলে আসে যেহেতু, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নরেন্দ্র মোদী আমাদের লাস্ট প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান এবং ফার্স্ট নীতি আয়োগের চেয়ারম্যান, এবং বর্তমানেও নীতি আয়োগের চেয়ারম্যান এই নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার। চলো নেক্সট ওয়ান। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? একটু আগে আমি তোমাদের অ্যান্সার দিয়েছি। আমি জানি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এতক্ষণে তো সবাই পেরে যাবে। অর্থ কমিশন, নীতি আয়োগ, আরবিআই, সেবি। একদম, তোমরা যারা যারা অ্যান্সার দিচ্ছ অবশ্যই জানাবে তোমাদের অ্যান্সারগুলো সঠিক হচ্ছে কিনা। তো অবশ্যই নীতি আয়োগ যেটা গঠিত হয়েছিল স্যার কত সালে? 2015 সালে গঠন করা হয়েছিল। এর চেয়ারম্যান কে স্যার? আবার জিজ্ঞাসা করছি, পিএম অর্থাৎ নরেন্দ্র মোদী ফার্স্ট, এবং এখনো পর্যন্ত এর চেয়ারম্যান নরেন্দ্র মোদী, ঠিক আছে, মাথায় রাখবে সবাই। নেক্সট ওয়ান, তাকে কি বলেছেন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? একটু আগেই তোমাদের অ্যান্সার দিলাম, যদিও 2014, 2015, 2016, 2017 নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? একদম চলো সবাই, ভেরি গুড, 2015 সালে। দেখো, কোশ্চেন করতে করতে আমাদের জানি কেমন মনে হচ্ছে জানি, পরের কোশ্চেনগুলো জানি অটোমেটিক্যালি আমাদের একটার পর একটা চলে আসছে। তো এগুলোকে আমাদের জানতে হবে যে কেন নীতি আয়োগ আসলো, কেন প্ল্যানিং কমিশনকে এসে করা হলো। তো এই সমস্ত কিছুই আমরা জানবো, কিন্তু একটা একটা করে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনে দেখি, নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নিউ ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইন্ডেক্স ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগ, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? কোশ্চেন নাম্বার 7, অপশন বি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ইনস্টিটিউট না, ইনস্টিটিউশন হবে। হ্যাঁ, মাথায় রাখবে অপশন বি। ভেরি গুড। চলো আমরা যদি এবার নেক্সট কোশ্চেনটা দেখি, কি বলছে, নীতি আয়োগের চেয়ারম্যান কি? আমি অলওয়েজ বলেছিলাম এটা একটা নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ প্লাস প্ল্যানিং কমিশন, এই দুজন ক্ষেত্রেই আমরা চেয়ারম্যান কাকে দেখব? অলওয়েজ হচ্ছে পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার। তাহলে বর্তমান এবং ফার্স্ট, যদি তোমাকে চেয়ারম্যান কে এটা যদি বলা হয় বর্তমান, মানে এখন তোমাদের সিএ থেকে যদি প্রশ্ন আসে যে বর্তমান চেয়ারম্যান কে বা অ্যাট প্রেজেন্ট, তাহলেও কিন্তু নরেন্দ্র মোদী হবে। আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় ফার্স্ট চেয়ারম্যান কে, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী হবে, ঠিক আছে, কারণ এখানে পিএমই থাকে। তাহলে প্রধানমন্ত্রী, ঠিক আছে, কে হন? অর্থাৎ অবশ্যই প্রধানমন্ত্রী। মাথায় রাখবে কোশ্চেনের অ্যান্সারটা। চলো
চলো নেক্সট ওয়ান, নীতি আয়োগের প্রধান কাজ কি? অর্থ বিতরণ করা, নীতি প্রণয়ন ও পরামর্শ দেওয়া, আইন প্রণয়ন করা, বিচার প্রদান করা। কোশ্চেন নাম্বার 9, নীতি বিতরণ করা, নীতি প্রণয়ন করা, পরামর্শ দেওয়া, আইন প্রণয়ন করা নাকি বিচার প্রদান করা? কোশ্চেন নাম্বার 9, একদম প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একদম নীতি প্রণয়ন এবং পরামর্শ দেওয়া। নীতি আয়োগ কী কাজ করতে পারে? যে কোনো একটা, যেমন প্ল্যানিং কমিশন কী কাজ করতো? 5 ইয়ার্স প্ল্যানের উপর কাজ করতো। তো নীতি আয়োগ কী কাজ করছে? নীতি আয়োগ হচ্ছে এই কাজই করছে অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক। আমি অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে নীতি আয়োগ কাজ করে। যেহেতু থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে, তাহলে এর মূল কাজ হচ্ছে নীতি প্রণয়ন ও পরামর্শ দেওয়া। কোশ্চেন নাম্বার 9 অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীতি প্রণয়ন ও পরামর্শ দান। চলো নেক্সট ওয়ান দেখি আমরা কি কোশ্চেন বলেছে। নীতি আয়োগ কোন ধরনের সংস্থা? সাংবিধানিক, আইনগত। সংবিধান মানে যে সংস্থা সম্পর্কে সংবিধানে বলা আছে। আইনগত বলতে যে সংস্থার কোনো একটা আর্টিকেল রয়েছে। অসাংবিধানিক অর্থাৎ যার সম্পর্কে সংবিধানে বলা নেই কিন্তু তার কার্যকারিতা রয়েছে। বিচারক অর্থাৎ বিচার বিভাগীয় সংস্থা, অর্থাৎ যার বিচার করার ক্ষমতা রয়েছে। একদমই নয়। তাহলে অ্যান্সার কি হতে পারে? তোমরা নিজেরাই জানো, এতক্ষণে তোমরা একটু অবশ্যই তোমাদের নলেজ চলে এসেছে। অবশ্যই অসাংবিধানিক সংস্থা, অর্থাৎ সংবিধান বহির্ভূত, অর্থাৎ সংবিধানে যার সম্পর্কে কিছু বলা নেই। নেক্সট ওয়ান, পরিকল্পনা কমিশনের মূল লক্ষ্য কি? প্রতিরক্ষা বৃদ্ধি, অর্থনৈতিক পরিকল্পনা, বিচার বিভাগীয় উন্নয়ন, শিক্ষানীতি। পরিকল্পনা কমিশন মূলত কি কাজ করতেন? একদম নীতি আয়োগ যায় ওই যে পরিকল্পনা করছে। তো পরিকল্পনা কমিশনও একই কাজ করছে, অর্থনৈতিক পরিকল্পনা। অর্থের বিষয়ে বিভিন্ন পরিকল্পনাগুলো গ্রহণ করে কে? পরিকল্পনা কমিশন। অপশন বি, ভেরি ভেরি গুড। যারা যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটাকে কিন্তু ছেড়ে দিয়ে যেতে হবে। আর জানতে এটা বলতে ভুলবে না তোমরা কোথা থেকে ক্লাস করছো। নেক্সট ওয়ান, নীতি আয়োগের ধারণা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে? কেন্দ্রীকরণ অর্থাৎ সেন্ট্রালাইজড, অর্থাৎ কেন্দ্রে কোনো একটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে সেন্ট্রালাইজ অর্থাৎ চারিদিকে ছড়িয়ে দেওয়া, এটাকে বলা হয় সেন্ট্রালাইজ প্রসেস। কর্পোরেশন, ফেডারেলিজম, সোশ্যালিজম অর্থাৎ সমাজতান্ত্রিক, ক্যাপিটালিজম অর্থাৎ ধনতান্ত্রিক। তো নীতি আয়োগের এই ধারণাটা কিসের ভিত্তিতে করা হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দেবে। 12 নম্বর কোশ্চেন, অপশন বি, কর্পোরেশন অ্যান্ড ফেডারেলিজম, অর্থাৎ অপশন বি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ নাকি সুপ্রিম কোর্ট? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অলওয়েজ এর চেয়ারম্যান বা অন্যান্য সদস্য সবই পিএম এর দ্বারা অর্থাৎ প্রাইম মিনিস্টারের দ্বারা অর্থাৎ চেয়ারম্যানের দ্বারা এটা নিয়োগ করা হয়। তার মানে অবশ্যই সেটা হবে প্রধানমন্ত্রী। অপশন বি একদম কারেক্ট। যারা যারা অ্যান্সার দিয়েছো প্রধানমন্ত্রী দ্বারাই এটি নিয়োগ হয়ে থাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। নেক্সট, পরিকল্পনা কমিশনের অধীনে কোন পরিকল্পনা চালু হয়েছিল? আমরা যদি বলি 5 ইয়ার্স প্ল্যান, অ্যানুয়াল প্ল্যান, জিএসটি, ডেমোনেশনস, কোনটা? প্রত্যেকে অ্যান্সার দেবে। দরকার একটু থেমে থেমে অ্যান্সার দাও, কোনো অসুবিধা নেই। একদম পরিকল্পনা কমিশনের আন্ডারে অর্থাৎ প্ল্যানিং কমিশনের আন্ডারে কী হয়েছিল? 5 ইয়ার্স প্ল্যান। আমরা জানি যে 12খানা টোটাল 5 ইয়ার্স প্ল্যান নেওয়া হয়। ঠিক আছে, 1951 সালে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা 1956 সাল পর্যন্ত চলে। ঠিক আছে, মূলত সেখানে কৃষি বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর মূলত জোর দেওয়া হয়, যেটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। এবং লাস্ট চলেছিল আমাদের 12th 5 ইয়ার প্ল্যান পর্যন্ত, যেটা চলেছিল 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত। ঠিক আছে, তো এরা মূলত 5 ইয়ার্স প্ল্যানের উপর কাজ করে। যারা যারা 14 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ, ভেরি 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 গুড। চলো নেক্সট ওয়ান, ভারতের প্রথম 5 বছর পরিকল্পনা শুরু হয় কবে থেকে? একটু আগে আমি বলে দিলাম, আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া ইজ 1951 থেকে 1956 পর্যন্ত। তাহলে 1951 থেকে 56 সাল পর্যন্ত আমাদের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 51 থেকে 56 সাল। তাহলে ফার্স্ট শুরু হয়েছিল 51 সালে। ভেরি ভেরি গুড। যারা অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। চলো নেক্সট ওয়ান, পরিকল্পনা কমিশন কোন মডেল অনুসরণ করে?
আমেরিকান, ব্রিটিশ, সোভিয়েত নাকি জাপান? পরিকল্পনা কমিশনগুলো তো তোমাদের এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হচ্ছে, পরিকল্পনা কমিশনের এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? একদম এটা আমাদের সোভিয়েত অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, সেখান থেকে আমাদের এই 5 ইয়ার্স প্ল্যান বা পরিকল্পনা কমিশনের যে ধারণাটা সেটা নেওয়া হয়। তাহলে আশা করি সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ। একদম 16 নাম্বার কোশ্চেন, অ্যান্সার হচ্ছে অপশন সি। যারা যারা অ্যান্সার দিয়েছে অপশন সি, ভেরি 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 গুড। চলো নেক্সট ওয়ান দেখি কি বলছে। নীতি আয়োগের প্রধান বৈশিষ্ট্য কি? বাধ্যতামূলক সিদ্ধান্ত, পরামর্শমূলক ভূমিকা, বিচার ক্ষমতা নাকি আইন প্রণয়নের ক্ষমতা? নীতি আয়োগের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো নীতি আয়োগ কোনো অর্থ বরাদ্দ করার ক্ষমতা নেই, অর্থ বরাদ্দের জন্য বা কোনো প্ল্যানকে ইমপ্লিমেন্টেশনের জন্য সে একটা পরামর্শ দিতে পারে। তার মানে এটা একটা পরামর্শ ভিত্তিক ভূমিকা। প্ল্যানিং কমিশনের ক্ষেত্রেও তাই ছিল, তারা পরামর্শ দিতে পারে, তারা কোনো কাজকে সরাসরি তৈরি করে দিতে পারে না। হ্যাঁ, চলো নেক্সট ওয়ান। নীতি আয়োগের সিইও কে নিয়োগ করে? একটু আগে আমি একটা হিন্টস দিয়ে দিয়েছি ক্লাসে অ্যান্সারের জন্য, যে নীতি আয়োগের যে কোনো চেয়ারম্যানকে বা সদস্যকে কারা নিয়োগ করবে? অবশ্যই সেটা নীতি আয়োগের যে চেয়ারম্যান, আর চেয়ারম্যানকে হয় অবশ্যই প্রধানমন্ত্রী। এটা নীতি আয়োগের ক্ষেত্রে এবং প্ল্যানিং কমিশন উভয়ের ক্ষেত্রে কিন্তু একই, তার মানে এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের প্রধানমন্ত্রী। চলো নেক্সট ওয়ান আসি আমরা। কি বলেছে? পরিকল্পনা কমিশন কোন নীতির উপর কাজ করে? টপ ডাউন অ্যাপ্রোচ, বটম টু অ্যাপ্রোচ, মিক্সড অ্যাপ্রোচ নাকি নান? টপ ডাউন আর বটম অ্যাপ্রোচ জিনিসটা কি একটু বুঝে নাও। যখন ধরো কোনো কিছু কোনো কাজের আমাদের কাছে সুপারিশ করতে হয়, ধরো মাঝখানে 3-4টে স্টেপ আছে, এই স্টেপ থেকে আমাদের একটা কাজের সুবিধা জন্য আমাদের এই স্টেপে জানাতে হবে, তো এখান থেকে আমরা সরাসরি এখানে জানাবো, সেটা স্যাংশন হয়ে এখান থেকে আসবে। এটাকে বলছে আমাদের জানানোর ক্ষেত্রে টপ ডাউন, আর বটম টু অ্যাপ্রোচ মানে অর্থাৎ এখান থেকে সেটা ইমপ্লিমেন্টেশন হয়ে আসা। তো এক্ষেত্রে নীতি আয়োগ কী কাজ করবে? 19 নাম্বারের কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেবে একদম টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ অ্যাপ্রোচ এখান থেকে হবে, নিচে নামবে। প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে কি ছিল? এখান থেকে বলবে, এখান থেকে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ। চলো নেক্সট ওয়ান। নীতি আয়োগ কোন পদ্ধতি অনুসরণ করে? 20 নাম্বার কোশ্চেন, নীতি আয়োগ কোন পদ্ধতি অনুসরণ করে? 20 নাম্বার কোশ্চেন, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ চলো, নীতি আয়োগ কোন পদ্ধতি অনুসরণ করে? একদম বটম আপ, উল্টো। 5 ইয়ার্স প্ল্যান মোট কতটি চালু হয়েছিল? কতগুলো? একটু আগে আমি বললাম 1951 সালে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এবং লাস্ট 51 থেকে 56 যেটা ফার্স্ট, আর 12 5 ইয়ার প্ল্যান আমাদের কত সালে পর্যন্ত স্যার? 2012 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত, এই সময় পর্যন্ত 12 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ অপশন সি। ভেরি গুড, যারা যারা দারুণ অ্যান্সার দিচ্ছ এবং চেষ্টা করছো অবশ্যই অ্যান্সারগুলো যাতে সঠিক হয় তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা, দেখি কি বলেছে। শেষ 5 বছর পরিকল্পনা কোনটি? একটু আগে আমি তোমাদের বলে দিলাম 2012 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত আমাদের লাস্ট 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 12 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যান আমাদের চলে, অর্থাৎ সি, অপশন সি। ভেরি ভেরি গুড, অপশন সি। নীতি আয়োগ কারা সদস্য হন? নীতি আয়োগের সদস্য কারা হন? 23 নাম্বার কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেবে। নীতি আয়োগের সদস্য কারা হন? একদম কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রতিনিধিরা। চলো নেক্সট ওয়ান। পরিকল্পনা কমিশন কোথায় অবস্থিত ছিল? মুম্বাই, দিল্লি, কলকাতা না চেন্নাই? 24 নাম্বার কোশ্চেন, পরিকল্পনা কমিশনের অবস্থান কোথায়? একদম পরিকল্পনা কমিশনের হেডকোয়ার্টার এটা ছিল অবশ্যই দিল্লি, এবং এখন প্ল্যানিং কমিশন সরি নীতি আয়োগেরও তাই। 24। নীতি আয়োগের সদর দপ্তর কোথায়? নীতি আয়োগ এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার যদি আমরা বলি 25 নাম্বার কোশ্চেনের, একদম এটাও একটু আগে আমি অ্যান্সার বলে দিয়েছি, অবশ্যই দিল্লিতে। নীতি আয়োগের ক্ষেত্রে সদর দপ্তর কোথায় স্যার? দিল্লিতে। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট ওয়ান। পরিকল্পনা কমিশনের প্রধান কাজ কি? নীতি পরামর্শ, সম্পদ বন্টন, বিচার প্রদান নাকি নির্বাচন পরিচালনা? এখন তোমরা জেনে গেছো, এখন তো তোমরা অ্যান্সার দেবেই। পরিকল্পনা কমিশন একদম 26 নাম্বার কোশ্চেন,
একদম অপশন বি, সম্পদের যাতে সঠিকভাবে বন্টন হয় সেটাই মূলত পরিকল্পনা কমিশনের দেখার প্রধান কাজ ছিল। নীতি পরামর্শ তো অবশ্যই ছিল, কিন্তু নীতি আয়োগের কি অর্থ বরাদ্দ করে? হ্যাঁ, না, আংশিক, শুধুমাত্র রাজ্যে। নীতি আয়োগ কি অর্থ বরাদ্দ করে? না, নীতি আয়োগ পরামর্শ দিতে পারে, অর্থ বরাদ্দ করার ক্ষমতা নীতি আয়োগের ক্ষেত্রে নেই। কোনো ধরনের অর্থ বরাদ্দ করার ক্ষমতা নীতি আয়োগের ক্ষেত্রে থাকে না। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। প্ল্যানিং কমিশন কবে বিলুপ্ত হয়ে যায়? একটু আগে আমি বললাম, কিন্তু তার কার্যকারিতা 2017 পর্যন্ত চলেছিল। তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 13 সালে, সরি 2012, 2013, 2014 নাকি 2015 সালে প্ল্যানিং কমিশন বিলুপ্ত হয়ে যায়? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্ল্যানিং কমিশন কবে বিলুপ্ত হয়? 28 নাম্বার কোশ্চেন। প্ল্যানিং কমিশন কবে বিলুপ্ত হয়? একদম 2015 সালে এই প্ল্যানিং কমিশন বিলুপ্ত হয়ে যায়। নীতি আয়োগের মূল লক্ষ্য কি? শিল্প উন্নয়ন, রূপান্তরমূলক উন্নয়ন, কৃষির উন্নয়ন নাকি প্রতিরক্ষা উন্নয়ন? এই যে আমরা যে বিভিন্ন বিষয়গুলো দেখি, যেমন মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত অভিযান, এই ধরনের বিষয়গুলোর কথাই তোমাদেরকে জিজ্ঞাসা করেছে 29 নাম্বার কোশ্চেন। একদম রূপান্তরমূলক উন্নয়ন। দেখো, যেমন আমরা বলি না স্বচ্ছ ভারত অভিযান মানে কি? রূপান্তর করা। যেমন মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ কোনো কিছুকে নতুনভাবে গড়ে তোলা, এগুলোকে বলা হয় নীতি আয়োগের আন্ডারে পড়বে, যেটা রূপান্তরমূলক উন্নয়নের মধ্যে পড়ছে। কর্পোরেশন ফেডারেলিজম মানে কি? কেন্দ্রের আধিপত্য, রাজ্যের আধিপত্য, কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা, বিচার বিভাগ নিয়ন্ত্রণ। একটু আগে আমি বলছিলাম, তার জন্য কনফিউশনটা ক্লিয়ার করে নিতে তখন। একদম ফেডারেলিজম মানে হচ্ছে মূলত কেন্দ্র ও রাজ্যের বিশেষভাবে সহযোগিতামূলক পদ্ধতি। প্রত্যেকে কিন্তু আমাকে জানাবে তোমাদের কটা কটা করে অ্যান্সার হলো, তাহলে আমাদেরও একটু মোটিভেট হব। আমাদেরও তো মোটিভেশনের প্রয়োজন হয় না তোমাদের ক্লাস করাতে করাতে। চলো, পরিকল্পনা কমিশন কোন আইনের অধীনে গঠিত হয়? সংসদীয় আইন, রাষ্ট্রপতির অধ্যাদেশ, নির্বাহী আদেশ, সংবিধানের সংশোধন। 31 নাম্বার কোশ্চেন। একদম পরিকল্পনা কমিশন এই যে আইনের মাধ্যমে গঠিত হয় সেটা হচ্ছে নির্বাহী আদেশ। নির্বাহী আদেশ অনুযায়ী পরিকল্পনা কমিশন আইনের অধীনে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 31 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট টু অ্যান্সার, নীতি আয়োগের কোন নীতির বাস্তবায়নে গুরুত্ব দেয়? কম্পিটিটিভ ফেডারেলিজম, ডাইরেক্টরশিপ নাকি জুডিশিয়াল অ্যাক্টিভিটিস, সেপারেশন পাওয়ার? কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার দেবে। 32 কোশ্চেন নাম্বার। একদম একটু আগে আমি বলে দিলাম কম্পিটিটিভ ফেডারেলিজম, অর্থাৎ কিন্তু রাজ্যের সঠিকভাবে সহাবস্থান। প্ল্যানিং কমিশন এর ডেপুটি চেয়ারম্যান কে নিয়োগ করতেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা না অর্থমন্ত্রী? প্রত্যেকে অ্যান্সার দেবে। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে নিয়োগ করতেন? কোশ্চেন নাম্বার 33, প্রত্যেকে অ্যান্সার দেবে। একদম অপশন বি, অলওয়েজ এটা প্রধানমন্ত্রীর দ্বারা নিয়োগ হতো ডেপুটি চেয়ারম্যান, আর সেখানে ক্ষেত্রে সিইও, ভাইস চেয়ারম্যান, এগুলো সব প্রধানমন্ত্রীর দ্বারাই নিয়োগ হয়ে থাকে, কারণ সে প্রধান। নেক্সট, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের সদস্য কারা হন? রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্র শাসিত অঞ্চলের এলজি অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর, নাকি প্রধানমন্ত্রী, নাকি শুধু সংসদের সদস্য, নাকি বিচারপতি? কোশ্চেন নাম্বার 34, একদম অপশন বি, গভর্নিং বডি কাউন্সিল মেম্বার হয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নররা। প্ল্যানিং কমিশনের প্রধান ফাংশন কোনটি ছিল না? সম্পদ বন্টন, পরিকল্পনা তৈরি, নীতি প্রণয়ন, বিচার প্রদান। কোশ্চেন নাম্বার 35, একদম অপশন ডি, বিচার বিভাগীয় ব্যবস্থার উপর তারা কোনো কাজ করতে পারতো না, তারা সম্পদ বন্টন, পরিকল্পনা তৈরি, নীতি প্রণয়ন এগুলোর উপর মূলত কাজ করতে পারত। ভেরি গুড। সো নেক্সট ওয়ান, নীতি আয়োগের প্রতিষ্ঠা কোন কমিটির সুপারিশে হয়েছিল? প্রত্যেকে অ্যান্সার দেবেন। কোশ্চেন নাম্বার 36, একদম এক্ষেত্রে কোনোটাই নয়। 36 এর ক্ষেত্রে অ্যান্সার কোনো কমিটির ক্ষেত্রে হয়নি। এটা 5 ইয়ার্স প্ল্যানের ধারণা প্রথম কোন দেশ থেকে নেওয়া হয়েছিল?
তো আগেও এই অ্যান্সারটা এসেছিল 37 নাম্বার কোশ্চেন একদম ইউএসএসআর অর্থাৎ রাশিয়া প্ল্যানিং কমিশন 5 ইয়ার্স প্ল্যান এই সব ধারণাগুলো আমাদের ইউএসএসআর থেকেই নেওয়া হয়। চলো নেক্সট ওয়ান, ভারতের পরিকল্পনা প্রক্রিয়া ইনডাইরেক্টিভ প্ল্যানিং কখন শুরু হয়? প্ল্যানিং কমিশনের সময়, নীতি আয়োগের সময়, 1991 পরবর্তী 1951 সালে, 51। চলো প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 38 একদম নীতি পরিকল্পনা কমিশনে ইনডাইরেক্টিভ প্ল্যানিং এটা শুরু হয় 1991 পরবর্তী সময় থেকে। প্ল্যানিং কমিশনে শেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? বৈঠক সিং আলুওয়ালিয়া, রঘুরাম রাজন, অমৃতা সেন, সি রঙ্গরাজন। কোশ্চেন নাম্বার 39 একদম বৈঠক সিং আলুওয়ালিয়া, ইনি ছিলেন প্ল্যানিং কমিশনের লাস্ট ডেপুটি চেয়ারম্যান। নীতি আয়োগের সিইওর প্রথম কে ছিলেন? অমিতাভ কান্ত, অরবিন্দ পানিগার, উর্জিত প্যাটেল, শক্তিকান্ত দাস। কোশ্চেন নাম্বার 40 একদম কারেক্ট, অমিতাভ কান্ত, অপশন এ। অমিতাভ কান্ত ছিলেন নীতি আয়োগের সিইও বা প্রথম সিইও বলতে পারি আমরা। নেক্সট, প্ল্যানিং কমিশনের সময় কোন ধরনের পরিকল্পনা ছিল? সেন্ট্রালাইজ প্ল্যানিং, ডিক্টেটরশিপ প্ল্যানিং, ডেমোক্রেটিক প্ল্যানিং, ইনডাইরেক্টিভ প্ল্যানিং, কোনটা ছিল? 41 নাম্বার কোশ্চেন একদম অপশন এ, সেন্ট্রালাইজ প্ল্যানিং। প্ল্যানিং কমিশন মূলত সেন্ট্রালাইজ প্ল্যানিং এর উপর বিলিভ করত। 41। চলো নেক্সট ওয়ান দেখি আমরা কি বলছি। নীতি আয়োগের একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কোনটি? গ্রিন রেভলিউশন, অটল ইনোভেশন মিশন, এলপিজি রিফর্মস মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, 5 ইয়ার্স প্ল্যান। নীতি আয়োগের একটি গুরুত্বপূর্ণ ইনভেনশন কোনটি? কোশ্চেন নাম্বার 42 একদম অটল ইনোভেশন মিশন, অপশন বি। চলো নেক্সট ওয়ান, 5 ইয়ার্স প্ল্যান বন্ধ হয় কোন সালে? 2012, 2014, 2015 নাকি 2017 সালে? কোশ্চেন নাম্বার 43 একদম অবশ্যই 2014 সালে। সরি না এক সেকেন্ড, প্ল্যানিং কমিশন অর্থাৎ কোশ্চেন নাম্বার 43 2017 সালে প্ল্যানিং কমিশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। চলো নেক্সট ওয়ান, নেক্সট কোশ্চেন নাম্বার 44, প্ল্যানিং কমিশনের রিপোর্ট কার কাছে জমা দেয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ নাকি সুপ্রিম কোর্টে? দেখো প্ল্যানিং কমিশন যেহেতু নিয়োগ আর সমস্ত কিছু প্রধানমন্ত্রী দ্বারাই পরিচালিত হয়, আমরা একটু আগেই বললাম, তো অলওয়েজ এটা অপশন বি প্রধানমন্ত্রী হবে। এরা সবসময় প্রধানমন্ত্রীর কাছে তাদের যে কোনো রিপোর্টগুলোকে জমা দেবে। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের মূল কাজ কোনটি? 45, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, রিসোর্স অ্যালোকেশন, কর্পোরেশন ফেডারালিজম, ইনোভেশন প্রমোশন। কোশ্চেন নাম্বার 45 একদম রিসোর্স অ্যালোকেশন, অপশন বি। 45 নাম্বার কোশ্চেন, অপশন বি। এরপরে আমরা প্রতিদিনের মতো 5টা হোমওয়ার্ক দেবো, যে হোমওয়ার্কগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো ফার্স্ট কোশ্চেন কি, প্ল্যানিং কমিশনের সদস্য কারা? তোমরা অ্যান্সার দেবে শুধুমাত্র মন্ত্রী, বিশেষজ্ঞ মন্ত্রী, শুধুমাত্র বিচারপতি, শুধুমাত্র আমলা, কারা? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান প্রথম কে হয়েছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে। প্ল্যানিং কমিশনের সময় গাডগিল ফর্মুলা কি সম্পাদন করত? মানে কিসের মাধ্যমে? কৃষি, অর্থবন্টন, শিক্ষা না স্বাস্থ্য? নীতি আয়োগে কোন রিপোর্ট প্রকাশ করে? ইকোনমিক সার্ভে, এসডিজি ইন্ডেক্স নাকি বাজেট না সেন্সাস? কোশ্চেন নাম্বার 50, প্ল্যানিং কমিশন এর কাজ একটি সীমাবদ্ধতা কি ছিল? অতিরিক্ত স্বাধীনতা, কেন্দ্রীকরণ, বিচার বিভাগীয় ক্ষমতা নাকি আইন প্রণয়ন? কোনটা? কোশ্চেন নাম্বার 50 প্রত্যেকে অ্যান্সার দেবে একদম অপশন বি কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজ। লাস্ট কোশ্চেন তোমাদের হোমওয়ার্কে, কর্পোরেটিভ ফেডারালিজম শব্দটি কোন সংস্থার সাথে যুক্ত? পরীক্ষা প্রিভিয়াস ইয়ার, তোমরা অ্যান্সার দেবে তোমাদের মতো। এবং আজকে এখানে ক্লাস আমাদের শেষ হচ্ছে, তোমাদেরকে বলেই রাখলাম, তো আমাদের সাথে সবাই যুক্ত থাকবে ক্লাসটাকে
লাইক করে দেবে যদি ভালো লাগে, কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো জানাবে এবং তোমরা কত পেলে, কতগুলো অ্যান্সার করতে পারলে সেটাও আমাদের জানাবে। ঠিক আছে, তো সবাই ভালো করে পড়াশোনা করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সামনে আমাদের অনেক বড় লক্ষ্য রয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে। গুড নাইট।